This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দেখুন, আমাদের চারপাশে তো আমরা এটা দেখেছি। ওই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি অসংখ্য অযোগ্য শিক্ষক, তারা শিক্ষা ব্যবস্থাটা আলো করে বসেছিলেন। আর চিকিৎসার ক্ষেত্র, সেখানেও কি একই রকম বিষয়? দেখুন, একজন অযোগ্য শিক্ষক আর আরেকজন অযোগ্য চিকিৎসক, দুজনের মধ্যে কে বেশি ক্ষতিকর? এবার এটা একটা অদ্ভুত অপশান, তাই না? কিন্তু কম্পিটিশানটা কি মনে হচ্ছে জানেন তো, শুরু হলো বলে। আমরা আপাতত একটা গেস গেম খেলতে পারি, আপনারাও যোগ দিন। মানে ধরা যাক যে একজন অযোগ্য শিক্ষক আপনার সন্তানকে ভুল অঙ্ক শেখালেন, ভুল বানান শেখালেন, মানে এরকম যাবতীয় যা শেখালেন সবটাই ভুল। তাতে আপনার সন্তানের কি পরিমাণ ক্ষতি হবে বুঝতে পারছেন? পুরোটাই ক্ষতি। কিন্তু একজন অযোগ্য চিকিৎসক, তার হাতে যদি আপনার সন্তান পড়ে, তাহলে কি হবে? ভুল ট্রিটমেন্ট হবে। তাহলে তার থেকে বড় ক্ষতি কি আগের ক্ষেত্রে হতে পারে? দেখুন, চিকিৎসার ভুল মানে কি প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। এটার থেকে বড় ক্ষতি তো আর কিছু নয়। এবার এই জায়গাটাতেই না আমাদের মনে হচ্ছে নজরটা দিতে হবে, জানেন তো। কারণ স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাটাতে এরকমই তো কিছু কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং সেই বিষয়গুলো মানে এখন পর্যন্ত এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে থেকে যা যা আমাদের চোখের সামনে এসছে, তাতে আলটিমেট পয়েন্টটা এসে দাঁড়াচ্ছে তো এটাই, কিভাবে এটা আপনার আমার মানসিক স্থিতি, শারীরিক স্থিতি সমস্তটা নড়বড়ে করে দিচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তো বটেই। কারণ পরপর রাতগুলো গোটা বাংলা জাগছে কার জন্য? তিলোত্তমার জন্যে। স্বাস্থ্য ব্যবস্থার সর্বশেষ শিকার। দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা এখন পর্যন্ত তদন্তটা পুরোপুরি তিলোত্তমা কেন্দ্রিক, তাই না? 9ই আগস্ট রাতে ওই RG কর হাসপাতালে চেস্ট মেডিসিনের ওই পিজিটি, ওই মেয়েটা তিলোত্তমা আপনার আমার চোখে। তার ধর্ষণ আর খুন একজন নাকি অনেকের হাতে হয়েছিল? এই প্রশ্নের উত্তর তো সিবিআই খুঁজছে। এটা আপনার আমার সবার মনের মধ্যেই রয়েছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে সিবিআই তাদের রিপোর্ট দেবে, কি জানাবে সেটাও তো ওই দিন তিনেক পর জানা যাবে। তবে এই আজকের দিনে দাঁড়িয়ে সেটার থেকে যে জিনিসগুলো আস্তে আস্তে ডালপালা মেলে বেরোচ্ছে, সেটাও কি কম ভয়ানক? যেটা অলরেডি মানে যে জিনিসটা আমরা জানি না যে ওই রিপোর্টে কি থাকবে, সেটার জন্য তো অপেক্ষা করব, কিন্তু যেটা জেনে গেছি, যেটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে, সেটাকে আমরা কিভাবে দেখব? স্বাস্থ্য দুর্নীতির ডালপালা তো দেখছি মানে শেকড় বাকড় ডালপালা পুরো চারপাশে একদম ছড়িয়ে রয়েছে। তাতে একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারছি, একদম জলের মতো, সেটা হলো শিক্ষার মতো স্বাস্থ্যেও খোঁজখবর করলে এক আধটা নেংটি ইঁদুর তো বটেই, আর ধেরে ইঁদুরও ধরা পড়াটা বোধহয় অস্বাভাবিক কিছু হবে না। তবে ধেরে ইঁদুররা সচরাচর ধরা ঠরা পড়েন না, স্বাস্থ্য পরের ব্যাপার, আগে তো শিক্ষা ছিল। হ্যাঁ, অবশ্য এক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা দুটো একসঙ্গে হয়ে গেছে। কিন্তু শিক্ষার অত কিছু, রেশনের অত কিছু, পুরনিয়োগের অত কিছু, ধেরে ইঁদুরদের দেখা এখন পর্যন্ত আমরা পাইনি। অথবা আমরা জানি না, যাদের দেখা পেয়েছি তাদেরই কেউ ধেরে বলে মনে করেন কিনা, অথবা ধেরে চিরকাল লোকচক্ষুর অন্তরালেই থেকে যাবে কিনা, কিছুই জানি না, বুঝতেও পারছি না। কিন্তু স্বাস্থ্য দপ্তরের দিকে এখন পর্যন্ত কোনো তদন্তের আঙুল সেভাবে তো উঠতে দেখিনি এতদিন এই পর্যন্ত। এখন উঠছে আঙুলটা, কোন কোন বিষয়ে উঠছে? দুটো ব্যাপার তো মনেই হচ্ছে। এক, তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্তে, সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল উঠছে। আর দ্বিতীয়ত, এই RG করে যে বিস্তর বেনিয়মের অভিযোগ রয়েছে, তার তদন্ত করতে গিয়েও তো আঙুলটা উঠছে স্বাস্থ্য দপ্তরের দিকে। এড়িয়ে তো যাওয়া যাচ্ছে না এই দুটো আঙুল। কিন্তু এর বাইরেও দুর্নীতির একটা মহাসমুদ্র রয়েছে, সেটা তো বুঝতে পারছি। সেখানে ইডি সিবিআইয়ের মতো এজেন্সি ডুবুরি যদি নামায় না, কি মনে হয় জানেন? অসংখ্য মণিমুক্তর সন্ধান পাবে। জাস্ট
নামানোর অপেক্ষাটা। কারণ স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, যারা ঘরের লোক, তারাই তো বলছেন যে শিক্ষার মতো স্বাস্থ্যেও নাকি ওই ফেলো করি নাও নম্বর ওই সিস্টেমটা চালু আছে। আমরা দেখেছি নিয়োগের ক্ষেত্রে ফেলো করির কি মহিমা, 0 থেকে 52 হয়ে গেছে কি অদ্ভুতভাবে, কোন অঙ্কে কোন ফর্মুলায় সবাই জেনে গেছেন, সেটা নাকি এই স্বাস্থ্যেও রয়েছে। তবে আবার বলছি, এখানে তো আবার ডবল ইঞ্জিন স্বাস্থ্য শিক্ষা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তে মেডিকেল কলেজগুলোতে অযোগ্যদের বেশি বেশি নম্বর দিয়ে নাকি পাশ করানো হয়েছে। আমরা বলছি না, ওখানকার লোকজন বলছেন, ওখানকার অধ্যাপকরা বলছেন, এবং যাদের হাতে গোটা বিষয়টা তারাও স্বীকার করছেন, অধ্যক্ষ, ডিন। মানে ডাক্তার তৈরি করার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়া হয়েছে, ভাবা যায়? অথবা উল্টোভাবে যদি দেখি, লক্ষ লক্ষ টাকা দিয়ে কেউ ডাক্তার হয়েছে, পড়ে নয়, তাহলে কি শিখেছেন? এটা তো আরেকটা প্রশ্ন, এটা আতঙ্কের প্রশ্ন। মানে ভাবতে পারেন কি হবে যদি যা শোনা যাচ্ছে, টাকা দিলে পাস, টাকা দিলে বেশি নম্বর, টাকা দিলে অনার্স, টাকা না দিলে ফেল। কি অদ্ভুত সিস্টেম! তাহলে এই গোটা বিষয়টার মধ্যে পড়ার জায়গাটা কোথায়, মেধার জায়গাটা কোথায়, শেখার জায়গাটা কোথায়? নাকি সেটার কোনো দরকার নেই আজকের যুগে? পুরো ব্যাপারটা একটা ব্যবসায়িক হয়ে গেছে, লালারা চালাচ্ছে সব কিছু, বুঝলেন তো? দেখুন, প্রাথমিক, উচ্চ প্রাথমিক বা হাই স্কুলের চাকরিতে যেরকম রেট বাঁধা ছিল আমরা দেখেছি, এটার জন্য এত, ওটার জন্য এত, ওটার জন্য এত, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজেও নাকি নম্বরের ফিক্সড রেট ছিল। আবার বলছি, এই অভিযোগ আমরা না, এই অভিযোগ করছেন ভেতরের লোকেরাই। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দেখেছিলাম কালকে আপনাদের উত্তরবঙ্গ মেডিকেলে বিভাগীয় প্রধানরা নম্বরের তালিকা ফেলে ফেলে দেখিয়েছেন। এই দেখুন, এই হোয়াইটনার দিয়ে নম্বর সাদা করে মুছে দিয়ে তারপর নতুন করে নম্বর বসানো হয়েছে। এভাবে যে 50 পেয়েছিল তাকে লেটার মার্কস দিয়ে দেওয়া হয়েছে। একই অভিযোগ উঠেছে পানিহাটির সাগর দত্ত মেডিকেলেও, জানেন তো? সেখানেও পড়ুয়াদের চাপে পড়ে ওই অধ্যাপক, চিকিৎসকরা, কারা এই সমস্ত করেছে তাদের নামগুলো জাস্ট বলবো করছিলেন, তখনই বহিরাগতরা ঢুকে হামলা চালায়, সব ভণ্ডুল হয়ে যায়। কিন্তু ভাবুন, তার মানে কি? প্রথম দিন তারা যখন উত্তরবঙ্গে হয়েছিল তখন প্রিপেয়ার্ড ছিলেন না, কিন্তু ওখানে ওই চাপে পড়ে সবাই নামটামগুলো বলে দেওয়ার পর কাদের হুমকিতে বা কাদের অঙ্গুলি হেলনে এই সমস্ত নম্বরগুলো সাদা হয়ে যায়, তারপর নতুন নম্বর বসে যায়, এই বিষয়গুলো যখন সবাই জেনে গেছিলেন, যখন নাম নম্বর সব মিলেমিশে একাকার হয়ে গেছিল, সবথেকে বড় কথা পরিষ্কার হয়ে গেছিল আপনার সামনে, তখনই কেউ বোধহয় সিঁদুরে মেঘ দেখেছিলেন, মনে হচ্ছিল এই রে, এটা তো ছড়িয়ে পড়লে মুশকিল, ছড়াতে দেওয়া চলবে না। সুতরাং প্রিপারেশন ছিল একদম, টাইমিংটি অসাধারণ। এই পানিহাটিতেও, সাগর দত্ততেও জাস্ট নামগুলো বেরোতো, হয়তো কারা করেছেন এখানেও হয়তো কমন আসতো, বাট স্টিল নাম তো বেরোতো। ঠিক সেই সময়ই বহিরাগতরা ঢুকে হামলা চালায়। এবার এখান থেকে একটা জিনিস বুঝলাম, জানেন তো? একটা না, দুটো জিনিস বুঝলাম। প্রথমত, এই যে চক্রটা, তারা কিন্তু বিরাট শক্তিশালী। এই চক্রে কে আছে আর কে নেই সেটা সম্পর্কে শেষ কথা বলার সময় কিন্তু এখনো আসেনি, কারণ একজন না হয় জেলে গেছেন, চারদিকে প্রচুর পুলিশ, সিবিআই, ইডি সবাই নেমে পড়েছেন। কিন্তু তারপরেও কেউ আছেন যার অঙ্গুলি হেলনে বাইরের থেকে লোক ঢুকে পড়ে ওই একদম সঠিক সময় সব কিছু ভণ্ডুল করে দিতে পারে, মারধর করে ডাক্তারদের সরিয়ে দিতে পারে। তার মানে এই ক্ষমতাটা এখনও কারুর রয়েছে। তাহলে এই চক্রটা কত শক্তিশালী বুঝতে পারছেন? কিন্তু পুকুরে তো ঢিল পড়ে গেছে, ফলে অনুরণন তো তৈরি হবেই। মানুষ যদি একবার বলতে শুরু করে না যে প্রতিবাদ কথাটা যতবার বলবে তত ভেতরে তার ভয়টা ভাঙে। তেমনি মানুষ যখন বলে তখন আশেপাশে যারা আছেন তারাও কিন্তু সাহস পেতে শুরু করেন। এইভাবেই আস্তে আস্তে ওই ভয়ের বাঁধনটা আলগা হয়ে যায়।
সেই কারণেই হয়তো একে একে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এই অভিযোগগুলো এখন আসতে শুরু করেছে, সবাই বলতে শুরু করেছেন, মুখটা খুলে গেছে, জ্বালামুখীর মুখ খুলে গেছে। চালা আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। বেরোচ্ছে ভলকে ভলকে সব লাভা বেরোচ্ছে, শুধু লাভা না, লাভার সঙ্গে সঙ্গে ওই ভেতরে জমে থাকা বিভিন্ন মণিমাণিক্যের সন্ধানও পাচ্ছি আমরা। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দা সবার সামনে দাঁড়িয়ে বলেছেন তার কলেজেও টাকা দিয়ে নম্বর বানানোর সিস্টেম সমানভাবে কার্যকর। এবার ভেবে দেখুন, ডায়মন্ড হারবার, পানিহাটি, উত্তরবঙ্গ, এক এক করে সবাই মুখ খুলতে শুরু করলে আমার ধারণা ওই কেউ যদি গ্রাফে সব প্লট করতে শুরু করেন না, অথবা ম্যাপে যদি প্লট করতে শুরু করেন, দেখবেন গোটা বাংলার এই যে মেডিকেল ব্যবস্থাটা পুরোটাই হয়তো টাচ করা হয়ে যাচ্ছে। সংগঠিতভাবেই নাকি সব জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে না। চিকিৎসকরাই বলছেন, দায়িত্বপ্রাপ্তরাই বলছেন, অধ্যক্ষরাই বলছেন, ডিনরা বলছেন। একই অভিযোগ তো আসছে বর্ধমান আর মুর্শিদাবাদ মেডিকেল থেকেও। তারপরে বুঝতে পারছেন কেন শুরুতে আমরা বলছিলাম আমাদের চারপাশে হাজার হাজার ডক্টর হাজরা তৈরি হয়ে যাচ্ছে। কোশ্চেনগুলো অর্গানাইজ ওয়েতে বিক্রি হচ্ছে, হিট করা হচ্ছে, যারা পাস করবে না তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়, মানে ওদের সিন্ডিকেটে যারা আছে তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়। কথাগুলো বলছেন ডায়মন্ড হারবার মেডিকেলের প্রিন্সিপাল। ডাক্তারি পরীক্ষায় সিন্ডিকেট রাজ, ফেল করাদের পাশ করানো, প্রশ্নপত্র বিক্রির মতো ভয়ঙ্কর শব্দগুলো কোনো বিচ্ছিন্ন নয়। অধ্যক্ষ থেকে বিশিষ্ট ডাক্তারবাবুরা মুখ খুলছেন একে একে। তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে সামিল চিকিৎসক সমাজ। সেই সমাজ থেকেই বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। হাটে হাড়ি ভাঙছে একে একে। সাগর দত্ত মেডিকেলে জুনিয়র চিকিৎসক যারা পরীক্ষায় গার্ড দিতেন, মুখ খুলেছেন তারাও। আমরা যখন এক্সামে গেছি, এক্সামে স্ট্রিক্ট ইনভিজিলেশন গার্ড দিচ্ছি স্ট্রিক্টলি, আমাদেরকে কয়েকটা এই লবির অংশরা এসে বলছে যে ছেড়ে দেবেন, টুকছে। সেটা আবার কীভাবে টুকছে? ফোন খুলে টুকছে, পাতার পর পাতা জেরক্স করে রেখেছে, টুকছে। এই কথাটাও শুনতে হয়েছে, আপনি যে এটা করছেন আপনি কি জ্যান্ত গেট অবধি পৌঁছাতে পারবেন তো? পরীক্ষায় কারচুপি, নম্বরে কারচুপি। কোচবিহার মেডিকেলেও খুবুর বাসা নাকি চলছে রমরমিয়ে। টিভি9 বাংলায় খবর সম্প্রচারের পরেই টনক নড়ছে অনেকের। আমি হায়ার অথরিটির কাছে পাঠিয়েছিলাম যে প্রপার ইনভেস্টিগেশন বা যা কিছু করণীয় সেটা করার জন্য। মহন্ত নিজেই কনভেনার ছিল। হ্যাঁ, যদি থাকে স্বাস্থ্য দপ্তর বুঝে নেবে না, যদি থাকে ও কনভেনার তো ও ছিল, আমি ছিলাম না। তো উনি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন এবং গোটা ঘটনাটা আমি তো কমপ্লেনটা ডিএমই স্যারের ইয়েতেও আছে, কোনো মানে আমার ডিপার্টমেন্ট থেকে কোনো স্টেপ নেওয়া হয়। এক্সামিনার তো নয়, কনভেনার এক্সামিনার দুটোর থেকে আমাকে সরিয়ে দেওয়া হবে। মুর্শিদাবাদ মেডিকেলের ছত্রছত্রেও দুর্নীতির অভিযোগ। আমি এই মেডিকেল কলেজে সম্পূর্ণ ভিত্তি স্থাপন থেকে রয়েছিলাম এবং তখন একটা পড়াশোনার চল ছিল, কিন্তু যেভাবে এই পরীক্ষার সময় গণটোকাটুকি এবং নম্বর পরিবর্তন এবং থ্রেটেনিং কালচার যেগুলো শুরু হয়, এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এই থ্রেট সিন্ডিকেট সমগ্র জেলাতেও বিস্তার করেছে এবং সেখানে যাদের নাম রয়েছেন তারা একসময় আমার সহকর্মী ডক্টর সুমন বিশ্বাস রয়েছেন। এখানে কলেজে আমাদের এরকম ধরনের কোনো পরীক্ষার থেকে টাকা পয়সা নেওয়া বা আরও যেসব অভিযোগ বাইরে যেগুলো চলছে, এগুলো কোনোদিনই এখানে কিছু হয়নি। সুতরাং এটা একেবারেই হাস্যকর অভিযোগ। হাস্যকর কাণ্ডকারখানা অবশ্য শিক্ষা দুর্নীতিতেও দেখেছে বাংলা। আদালতের নির্দেশে প্রকাশিত ওএমআরে দেখা গিয়েছিল 3 হয়ে গিয়েছে 53। শিক্ষা টু স্বাস্থ্য। উত্তরবঙ্গ মেডিকেলেও নম্বর বাড়িয়ে ডাক্তার তৈরির খেলা হয়েছে, যে খেলা ভেঙে দিয়েছেন অধ্যাপক, বিভাগীয় প্রধান থেকে জুনিয়র চিকিৎসকরাই। এখানে কারেকশন হয়েছে, আর কোনো এখানে নিয়ম হচ্ছে কোথাও কোনো কারেকশন হলে এটা মার্কস যাবে না। দিস স্ক্যান কপি শুড গো ওভার দেয়ার। এটা দেখো কোনোটাতে নম্বরে কারেকশন নেই। শিক্ষা হোক বা স্বাস্থ্য, দুর্নীতি শিকড়বাকর বেশ শক্তিশালী। ফেল করা শিক্ষকরা ভুল ইতিহাস ভূগোল পড়ালে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ক্ষতি, কিন্তু ফেল করা ডাক্তাররা তারা যদি ভুল অপারেশন, ভুল চিকিৎসা করেন,
ইনভেস্টিগেশন হলে আমরা ডাটা দেখিয়ে দেবো। আমি কোথায় বাড়ালাম, আমি কোথায় নাম্বার বাড়িয়েছি? কিভাবে সম্ভব? বিভাগীয় প্রধানরা কি মিথ্যা কথা বলছেন? আমি এনকোয়ারি করব, আমরা তদন্ত করব ব্যাপার। চোখে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। আচ্ছা, এ রাজ্যের বিরোধী দলগুলো তারা কি এই মুহূর্তে নিজেদের ময়ূর বলে ভাবতে পারে জানেন তো? কারণ দেখুন, একদিকে মেঘ ঠেক করেছে, আর প্রথম বর্ষার মেঘ দেখে ময়ূর তো আনন্দে পেখম মেলে। মেঘ তো রাজ্যের আকাশ ছেয়েই রয়েছে, আর তার উপর এই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় নম্বর দুর্নীতির এত অভিযোগ। এবার পাখা মেলে দেওয়ার জাস্ট অপেক্ষা বিরোধীদের। পাখা মেলতেই পারেন, তারা গাইতেই পারেন হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। মোদ্দা কথা, স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ বিরোধীদের জন্য বাড়তি কিছু মোটিভেশন হতে পারে, কিন্তু সেটা তো রাজনীতির পার্ট। আপনার আমার সাধারণ মানুষের জন্য কি আছে? চারপাশে সব দেখে শুনে কি মনে হচ্ছে জানেন? দুটো জিনিস, একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আমার চারপাশে। যিনি আমার চিকিৎসা করবেন তিনি আদৌ যোগ্য তো? শিক্ষা দুর্নীতির কল্যাণে রাজ্যে শিক্ষকদের ঘিরে একটা যেরকম সন্দেহের পরিবেশ আমরা তৈরি হতে দেখেছি, মনে আছে বিয়ের সম্বন্ধ করতে গেলেও অনেক সময় লোকজন খোঁজখবর নিত, কোন বছরের চাকরি, পাশ করেছিলেন ঠিকভাবে তো, মানে চাকরিটা ঠিক তো? এখনও জিজ্ঞেস করেন নিশ্চয়ই, সেই অবস্থায় তো রয়েছে। প্রাথমিক শিক্ষক হলে ওই 2014 বা 2017 চাকরি কিনা এটা তো মোটামুটি সবাই জিজ্ঞাসাবাদ করে ফেলেন। বা হাই স্কুলের যদি টিচার হতে যান তাহলে 2016 চাকরি পাননি তো? কারণ এই 3টে বছরের নিয়োগ প্রক্রিয়াই তো আন্ডার ইনভেস্টিগেশন। কার কখন চলে যাবে কেউ তো জানেন না, গোড়াতে গলদ কিনা সেটা তো এই সমস্ত ক্ষেত্রে জেনে নিতে হয়, তাই না? সন্দেহ, কেউ কাউকে বিশ্বাস করছেন না, সবাই সবার দিকে বেঁকা চোখে তাকাচ্ছেন। ওই 3 বছরের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তো অভিযোগ। এবার এখন দেখুন, ডাক্তারদের ক্ষেত্রেও তো মনে হচ্ছে তাই হবে। হলে কি হবে বলুন তো? আমি জাস্ট ভাবছি, শিউরে উঠছি। ডাক্তার দেখাতে যাওয়ার আগে তো খোঁজ নিতে হবে, ডাক্তারবাবু কোন কলেজ থেকে পাশ করেছেন, কোন বছরে পাশ করেছেন, অথবা এত প্রশ্ন না করলেও একটা প্রশ্ন তো করতেই হবে, ডাক্তারবাবু কি সন্দীপ ঘোষ, অভিক দে বা বিরূপাক্ষ বিশ্বাসদের ঘনিষ্ঠ? চিনতেন নাকি? কারণ যাবতীয় মেডিকেল কলেজে যে নম্বর দুর্নীতি চলছে, একটা চক্র রয়েছে বলে, একটা সিন্ডিকেট রয়েছে বলে শোনা যাচ্ছে, সবকটাই তো এদের মাধ্যমে চলতো বলে অভিযোগ। শুনছেন তো একের পর এক লোকের মুখে। দেখুন, তালা যেরকমই হোক, মাস্টার কি তার মানে একটাই, উত্তরবঙ্গ লবি। এই বিশেষ শিবিরের ক্ষমতাবানরাই নাকি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে টাকা নিয়ে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থাটা চালু করে রেখেছি। ভাবা যায়? দেখুন, সত্যি মিথ্যে জানি না, আমরা শুধু জানি যে ইতিমধ্যেই অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাসকে স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে, মানে কিছু তো আছে। সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে, তাকেও গ্রেফতার হওয়ার 48 ঘন্টার মধ্যে সাসপেন্ড করেছে। অবশ্য সেক্ষেত্রে সাসপেন্ড করাটাই নিয়ম, করতে বাধ্য স্বাস্থ্য দপ্তর। আরেকটা কথা শুনছি জানেন তো, এখন রাজ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার রোলটা নাকি অনেকটা পুতুলের মতো, হ্যাঁতে হ্যাঁ নাতে না, এর বাইরে মানে এই সুর মেলানো ছাড়া ওই চেয়ারের নাকি আর বিশেষ কিছুই করণীয় নেই। পশ্চিমবাংলায় জানবেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সবাই জানে এটা। সুতরাং সেইখান থেকে ইনস্ট্রাকশন না এলে এখান থেকে কোনো কিছু হয়নি। এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা তো আলটিমেটলি এরাই তো চিকিৎসা করবে। আজকে মানুষই তো ভাববে যে আরে কত সালের পরে ডাক্তারি পাস করেছে, তাহলে কি সে ভালো করছে না খারাপ করছে? সে কি আদৌ যেটা আপনি বললেন যে টুকে পাস না কোনোভাবে নাম্বার বাড়িয়ে পাস? এই দিনটা দেখতে হবে। অন্তত সব প্রফেশনে এরকম হওয়া উচিত না, সেখানে ডাক্তারির ক্ষেত্রে তো অসম্ভব। কারণ ডাক্তারের ক্ষেত্রে এটা একটা ব্যাপার, সে একটা মানুষের জীবন নিয়ে চলাফেরা করে। নাম উঠে আসছে তাদের অনেককেই হয়তো আগে পেয়েছি ছাত্র হিসেবে, এবং ভাবিনি তারা এরকম অমানুষ হয়ে উঠবে কোনোদিন। তারা কি পরিস্থিতিতে এই পন্থা বেছে নিয়েছে সেটাও অনুধাবন করার বিষয়। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। কথাগুলো শুনলেন? প্রত্যেকে প্রথিতযশা চিকিৎসক,
লজ্জা পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন তারা। এবং তারা যদি এইভাবে আতঙ্কিত হন, শঙ্কিত হন, আমরা তো স্বাভাবিকভাবেই ভয়ে কুঁকড়ে যাব। এখানেই আমার দ্বিতীয় অবজারভেশন, কোনোভাবে আরজি করের মূল অভিযোগের সঙ্গে এই নম্বর দুর্নীতি চক্র বা থ্রেড সিন্ডিকেটের এই যে যোগসূত্র, সেটা একটা খুঁজে পাওয়া যাবে না তো? কারণ চিরকালই দেখে এসছি তো এই দুর্নীতির ডালপালা বহুবিধ, বহুমুখী। এটা কীভাবে যে সমাজের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে বোঝা যায় না, কোনো নির্দিষ্ট নিয়মই মানে না এটা। এবার ভাবুন তো, যদি তিলোত্তমার মৃত্যুর সঙ্গে কোনোভাবে এই যে দুর্নীতি চক্র, এই যে থ্রেড সিন্ডিকেট যারা বিভিন্ন সময় সবাইকে ধমক ধামক দিত, এই নম্বর বাড়ানোর থেকে শুরু করে পাস করার জন্য টাকা দেওয়ার জন্য যা যা অভিযোগগুলো সামনে উঠছে, এর যদি যোগসূত্রটা স্থাপন হয়ে যায় তাহলে কি হবে? সোমবার রাতে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর তিলোত্তমার বাবা আমাদের ফোনে বলেছিলেন তাদের সন্তান দুর্নীতি চক্রের শিকার। কোন দুর্নীতি? আরজি করের আর্থিক দুর্নীতি, নাকি এই নম্বর দুর্নীতি, নাকি এর বাইরেও এর সঙ্গে জোড়া আরও অনেক দুর্নীতি আছে? যদি থাকে সেটা কে জানে? এই প্রশ্নটাই তো এখন সব থেকে বড় হয়ে উঠছে। কারণ আমরা এই আরজি করের আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই শুরু করার পর অনেক কিছুই তো জানতে পাচ্ছি। যখন তদন্ত শুরু হয়েছিল অনেকেই সন্দেহ করেছিলেন যে মূল অভিযোগ অর্থাৎ তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার থেকে নজর ঘোরাতেই আর্থিক দুর্নীতির অভিযোগটা সামনে আনা হচ্ছে। ব্যাখ্যা করার তো অনেক রকম জায়গা আছে, এবং সত্যি কথা বলতে কি অনেকে অনেক কিছু বলবেন আর কি। সবারই তো ভেতরে ভেতরে একটা অ্যাংজাইটি কাজ করছে না? আমরা বিশ্বাস করি সবাই চান তিলোত্তমার সুবিচার পান, সেই জন্যই সবাই খুব উৎকণ্ঠিত। এই যে কোর্টে ডেটটা পিছিয়ে গেল, সুপ্রিম কোর্টে 5 তারিখ থেকে 9 তারিখ চলে গেল, সবার ভেতরে ভেতরে একটা আক্ষেপ, উত্তেজনা, এগুলো আর একটু বেড়ে গেল না? সবাই তো চাইছেন, জানতে চাইছেন কি হচ্ছে, কি হবে। দেখুন সেই জায়গায় এইরকম যখনই নতুন কিছু আসছে, ঘর পোড়া গরু তো সবাই নতুন নতুন জিনিসগুলো ভাবতে শুরু করেন। তার মধ্যে এটাও কিন্তু একটা ব্যাখ্যা, নজর ঘোরানো হচ্ছে না তো, মানে লোকে কিন্তু মনে মনেই ভয়টা আছে যে কোনো মুহূর্তে যারা এতটা শক্তিশালী, সমস্ত মেডিকেল কলেজে যারা এইভাবে ছড়িয়ে থাকতে পারেন, যারা এতটা শক্তিশালী, এতটা প্রভাবশালী যে একটা মুখ খোলার আগেই বাইরের থেকে এখনও এই উত্তেজনাকর পরিস্থিতি, যেখানে মানুষ নিজের থেকে রাস্তায় নেমে আসছে, প্রতিবাদ করছে, তারপরেও একটা হাসপাতালে ঢুকে গিয়ে ভাঙচুর করতে পারে, ডাক্তারদের মারধর করতে পারে, তাহলে কত শক্তিশালী সেই লবি। তারা আবার এরকমভাবে নজর টজর ঘুরিয়ে দেবে না তো? এই চিন্তা, দুশ্চিন্তা, এগুলো আসা কিন্তু খুব স্বাভাবিক। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। 2023 এপ্রিল মাসে আরজি করে ওই একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল, সেগুলো আপনাদের দেখিয়েছিলাম। প্রথম আমরা সেই পর্দাফাশগুলো করেছিলাম অ্যাজ ইউজুয়াল। এবার তার মধ্যে যেরকম আর্থিক দুর্নীতি ছিল, তেমনই ছিল বায়োমেডিক্যাল বর্জ্য পাচার, বেশি দামে ওই অক্সিজেন যন্ত্র কেনা বা কর্মী নিয়োগ, ইউজি পিজি কাউন্সেলিংয়ে বেনিয়ম, কি নেই সব কিছুতে ছিল, অসংখ্য অভিযোগ। এই 2 দিন আগে জানা গেছে, মজার ব্যাপার শুনছিলাম আর ভাবছিলাম, মানে এর থেকে অদ্ভুত সিচুয়েশান, মানে কে প্রহসন বললেও খুব কম বলা হয় আর কি। এই যে যত অভিযোগ আরজি করে যা যা অভিযোগ হয়েছে, এর মধ্যে আর সিংহভাগই ছিল ওই প্রিন্সিপালের বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগের অরিজিনাল অভিযোগপত্র সেগুলো নাকি সব ছিল আসলে ওই সন্দীপ ঘোষের বাড়িতেই, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ, তার বাড়িতেই সেই অভিযোগপত্র এসে পৌঁছেছে, তার বাড়িতেই পড়ে রয়েছে সেই সমস্ত অভিযোগপত্র, এবং তিনি যথেষ্ট ন্যায়পরায়ণ। সেই অভিযোগপত্রগুলোর ভিত্তিতে তদন্ত হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, তারা বিভিন্ন রকম তদন্ত করে একটা রায়ও দিয়েছে আর কি। সেই যে সুপারিশ, সেই যে রায়, সেটাও তার বাড়িতেই রয়েছে, হয়েছে সব কিছু। কি অসাধারণ না? ভবিষ্যতে হয়তো
উনি ভাবছিলেন যে বাঁধিয়ে টাঁধিয়ে রাখবেন বাড়িতে আর কি অভিযোগপত্রগুলো বা ওই যা পরের দিকে রিপোর্টগুলো। হয়তো ভেবেছিলেন যে তার নিজের এরকম কীর্তি অপার, তার স্বাক্ষর স্বরূপ এই অভিযোগপত্রগুলোকে একদম মেমেন্টোর মতো করে শো করবেন। একটা দেওয়াল পুরোটা বিভিন্ন এই অভিযোগ, এটাতে এই অভিযোগ, এটাতে এই অভিযোগ। হয়তো সবাইকে ডেকে নিয়ে এসে গাইডের ট্যুর করাতেন, দেখে না আমার এগেনস্টে অভিযোগ করলে এখানে একটা জায়গা আছে খালি, এখানেই জায়গাটায় থাকবে, লাভের লাভ কিছু হবে না। এবার চোখের সামনে এগুলো থাকলে হয়তো তার কনফিডেন্স বাড়তো, কেউ কিচ্ছু করতে পারবে না। ইন্সপিরেশন, অনুপ্রেরণা, এইসব কাগজপত্র দুদিন আগে সিবিআই অফিসাররা ওই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির থেকে খুঁজে পেয়েছেন। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে ইডিকে যোগ করেছিল সিবিআই। কয়েকদিন হোমওয়ার্কের পর ইডি আজই এই তদন্তে প্রথম তল্লাশিতে নামল। আর প্রথম দিনেই একসঙ্গে মনে হলো পুরো র্যাপিড ফায়ারের মতো, কার্পেট বোম্বিং যাকে বলে, একসঙ্গে 8 জায়গায় তদন্তকারীরা হানা দিয়েছেন। তার মধ্যে যেরকম ওই বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি রয়েছে, সেরকম রয়েছে চন্দননগরে তার শ্বশুর বাড়ি। সন্দীপের সঙ্গেই সিবিআইয়ের হাতে যারা ধরা পড়েছেন ওই বিপ্লব সিং, তার হাওড়ার বাড়ি। এবার সিবিআই এর মধ্যেই কিন্তু একবার তদন্ত চালিয়ে গেছে, তল্লাশি চালিয়ে গেছে, তারপর নতুন করে কিসের সন্ধান করছে ইডি? তার মানে তারা মনে করছে আরও কিছু পাওয়ার আছে, নাকি সিবিআই তল্লাশি চালিয়ে ইঙ্গিত পেয়েছিল যে এটার জন্য ইডির আসা দরকার, তাই জন্য ইডি আসছে। মানে কোনোভাবে যদি সিবিআইয়ের হাত থেকে নিস্তার পাওয়ার চেষ্টা কেউ করে, এবার ইডি ধরবে আর কি, অপেক্ষা করে রয়েছে, স্ট্যান্ড বাই, ফসকাতে দেওয়া চলবে না, এরকমই দেখে মনে হচ্ছে, জানেন তো। কিন্তু মুশকিল হচ্ছে ফসকানো, এটা মানে আটকানো যায়, আটকানো যাবে, যাবে তো, মানে এগুলো তো আপনার আমার উৎকণ্ঠা। এটা বাড়বে কখন জানেন? যখন আপনি সন্দীপ ঘোষের স্ত্রী, তিনিও চিকিৎসক, সঙ্গীতা ঘোষ, তার বক্তব্য শুনবেন। তিনি কিন্তু ড্যাম কনফিডেন্ট, জানেন। সমস্ত সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ভাবুন, যখন এরকম বাড়িতে রেড চলছে, হাজব্যান্ডকে ধরে নিয়ে গেছে, এত মানে চারপাশে তাকে মানে তার বিরুদ্ধে এমন ক্ষোভ, আদালত থেকে নিয়ে যাওয়ার পথে লোকে পারলে চড় থাপ্পড় মেরে দিচ্ছে, ব্যাপক চাপ। সেই জায়গায় দাঁড়িয়ে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের স্ত্রী স্টেডিলি বলছেন, যতই যে এজেন্সি আসুক না কেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা কাগজও নাকি কেউ পাবে না। আচ্ছা, সন্দীপ ঘোষের স্ত্রী কি ইডি, সিবিআই এদের একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলছেন? নাকি শিক্ষা, রেশন, গরু পাচারের তদন্তের দীর্ঘসূত্রিতা দেখে তিনি কনফিডেন্স পাচ্ছেন? এখানে তো একটা প্রশ্ন, তিনি কনফিডেন্ট কোন ব্যাপারে? কাগজ না পাওয়ার ব্যাপারে? কাগজ নেই নাকি ছিল, এখন আর নেই? এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে, আমরা তাদের সবার সাথে ফুললি কোঅপারেট করব। মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? এগুলো সময় প্রকাশ না, আপনারা বুঝতে পারছেন তো? যেটা বুঝতে পারছেন সেটা প্রকাশ। কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিচ্ছু পাওয়া যায়নি, কাগজপত্র এখনো অবধি কিচ্ছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। কাগজপত্র এখনো অবধি কিচ্ছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। বাঘের পায়ের ছাপ দেখে না বাঘকে খোঁজেন বনকর্মীরা। আর ফেউ, সে নাকি বাঘের ছায়া সঙ্গী। ফেউ দেখলেই নাকি বোঝা যায় যে কাছে পিঠে বাঘ আছে। কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা কি সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে তার ছায়া সঙ্গীকে ফলো করা শুরু করলেন? তাই তো মনে হচ্ছে। সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী বলে পরিচিত ছিল তো ওই ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়। হ্যাঁ, তার জন্মদিনে কেক কাটার ছবি আমরা দেখেছি, অনেকে ভেবেছিলেন এটা আবার সঞ্জয় রায়, ব্যাপারটা সেরকম না, ওটা প্রসূন। তো মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তার কেক ফেক কাটেন আর কি। 9 আগস্ট তিলোত্তমার মৃত্যুর দিন আরজি করের সেমিনার রুমে কিন্তু এই প্রসূনকে দেখা গেছিল। চিহ্নিত করেছেন বাকি ওই আরজি করের যারা জুনিয়র চিকিৎসক বা আরজি করের অন্যান্য চিকিৎসক, তারা। স্বাস্থ্য ভবনে যেদিন ইস্তফা দিতে গেছিলেন সন্দীপ ঘোষ, সেদিনও তার সঙ্গে ছিলেন প্রসূন। আজ সেই প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়েই সন্দীপ ঘোষের ক্যানিংয়ের বাগান বাড়িতে যায় ইডি। এই বাড়িটা অসাধারণ,
মানে এই বাড়িটা ইটসেলফ একটা খবর, জানেন তো, ক্যানিংয়ের নারায়ণপুর, সেখানে বিশাল জায়গা জমির ওপর আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষের এই বাড়িটা, ফার্ম হাউস। ভেতরে যখন ওই নারায়ণপুরে পৌঁছেছিলেন আমাদের প্রতিনিধিরা, তখন দেখেছিলেন তারা যে ভেতরে চোখ দিলে সেখানে সুইমিং পুল থেকে শুরু করে কি নেই, আর বাইরে যেদিকে তাকাবেন দু চোখ যদ্দূর যাবে সবই নাকি সন্দীপ ঘোষের জমি। ভাবা যায়, বাগান বাড়ি, সুইমিং পুল, জমি, এলাহি ব্যাপার। তা হতেই পারে একজন ডাক্তার, তার সঙ্গে সঙ্গে যার এত রকম পরিচয়, যার বিরুদ্ধে এত অভিযোগ, যার বাড়িতে এত অভিযোগপত্র, প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেই বাড়িতে ঘন্টা 5 তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় অফিসাররা, এবং তারপর যখন বেরোন তখন সন্ধে নেমে গেছে। বাড়ির বাইরে তখন স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন যে এই ডাক্তারই সেই ডাক্তার। তারা জানতেন ডাক্তার, কিন্তু এই যে সন্দীপ ঘোষ এটা কেউ জানতো না। আচ্ছা ভাবুন তো, এখন সবাই জানার পর তাদের যা উত্তেজিত প্রতিক্রিয়া, মানে এটা উনি আগে হলে কি হতো ভাবতে পারছেন? ওনার পসার কি জমে যেতে পারতো এই এলাকায়। এত সহজে এত নাম ডাক, এটা চারটিখানি কথা নাকি? আচ্ছা, এই সমস্ত যে খানা তল্লাশি হলো, এর ফল কি হলো, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। ইডি জানায়নি, স্বাভাবিকভাবে তারা ওরকমভাবে যা পাচ্ছে সেটা আমাদের জানিয়ে দেবে, গড়গড় করে বলে দেবে, সেটা তো মোটেও ভেবে দেখার বিষয় না আর কি, এক্সপেক্টই করতে পারি না। কিন্তু আমরা একটা কারণে এইসব নিয়ে মাথাও ঘামাই না, জানেন তো, কারণ রাজনৈতিক নেতারা আছেন। শুভেন্দু অধিকারী যেরকম বলেই দিয়েছেন, খাল কেটে ইডিকে যখন ডেকেই ফেলেছেন সন্দীপ ঘোষ, তখন আর শুধু আরজি করের দুর্নীতি নয়, গোটা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিটাই নাকি এবার সামনে আসবে। আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির অঙ্কটা কি বাকি সব দুর্নীতিকে ছাপিয়ে যাবে। দেখুন, বিরোধী দল নেতার ভবিষ্যৎবাণীটা যদি মিলে যায় না, তাহলে কিন্তু বলতে হবে যে স্বাস্থ্য দপ্তর তারা এই যে দুর্নীতির রেস, ওই বলছিলাম কবের থেকে, ওই নিয়োগ কেলেঙ্কারি, পুরো নিয়োগ কেলেঙ্কারি, রেশন, আরও কত কিছু, মানে কমপ্লিট দুর্নীতির রেস আর কি। সেখানে ওই খরগোশ আর কচ্ছপের গল্পের মতো এখানে কচ্ছপ হচ্ছে স্বাস্থ্য দপ্তর। স্লো বাট স্টেডি, হয়তো দেরিতে শুরু করেছে, কিন্তু হয়তো আলটিমেটলি বাকি সবাইকে ছাপিয়ে চলে যাবে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে। খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন, বড় বিরাট র্যাকেট, কিভাবে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একটা আরজিকরকে দিয়ে বলে বোঝানো যাবে না। দুর্নীতির অভিযোগ যেখানে আছে সেখানে ইডি যদি তদন্ত করে, যার বাড়িতে যাক, যার বাড়িতে যাক, সম্পূর্ণ তদন্তের ব্যাপার। এ বিষয়ে আমাদের কারুর কোনো বক্তব্য নেই। দুর্নীতির অভিযোগে সারবত্তা থাকলে তারা, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, আই রিপিট, তারা উচ্ছন্নে যাক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ব্যাস, মেলালেন তিনি, মেলালেন শিক্ষার সঙ্গে স্বাস্থ্যকে একদম মিলিয়ে দিলেন কুণাল ঘোষ। বললেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যাদের বিরুদ্ধে তদন্ত, তারা উচ্ছন্নে যাক। তৃণমূলের কোনো বক্তব্য নেই, দায়ও নেই, সম্পর্কও নেই। এটা তো আমরা দেখেছি, এটা নতুন কোনো ব্যাপার না, এটাই এক্সপেক্টেড। শিক্ষা দুর্নীতির তদন্তে ইডি ওই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যখন টাকার পাহাড়, মানে 50 কোটি উদ্ধার করলো, পার্থ চট্টোপাধ্যায় তখনকার মন্ত্রী, মহাসচিব, এরকম একটা বিরল পদমর্যাদার অধিকারী, তাকেই তো আর চিনতে পারেনি তৃণমূল। কুণাল ঘোষরা ভুলে গেছেন। সেখানে তেমন কিছু উদ্ধারের আগেই সন্দীপ ঘোষকে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছেন, এটা নতুন কি? এই সব কিছু কি আর এইভাবে উড়িয়ে দেওয়া যাবে? এটাও তো একটা প্রশ্ন, জানেন তো। উড়িয়ে তো দিচ্ছেন, দিলেই কি যাবে, উড়বে? তার বিরুদ্ধে ওটা এই দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে তো তদন্ত করছে সিবিআই। এবার হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিলেন সন্দীপ ঘোষ, বিরাট কনফিডেন্টলি গেছিলেন। কেন এরকম হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেবে, কেন সিবিআই তদন্ত করবে? সন্দীপের সেই আবেদনটা খারিজ করে দিয়েছে, পত্রপাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এটা বিষয়, আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী সেখানে বলেছেন, আরজি করে চিকিৎসককে ধর্ষণ আর খুনের ঘটনার সাথে মক্কেলের কোনো সম্পর্কই নেই, শুধু দুর্নীতির অভিযোগ রয়েছে। তাহলে জনস্বার্থ মামলায় তার নামটা কেন?
সিবিআই যে তদন্ত করছে, মক্কেল তার বিরোধী নন, কিন্তু হাইকোর্ট যেভাবে পর্যবেক্ষণ দিচ্ছে, আমার মক্কেল একটা নেক্সাসের সঙ্গে জড়িত, মানে তার মক্কেল আর কি, সেটা ঠিক নয়, সেটাই বলেছেন আর কি আইনজীবী। এবার সন্দীপ ঘোষের আইনজীবীর এই বক্তব্যগুলো শোনার পর কি মনে হচ্ছিল? আপনার আমাকে কিছু মনে করতে হবে না, যা বলার সুপ্রিম কোর্টই বলে দিয়েছেন। প্রধান বিচারপতি বলেছেন যে যার বিরুদ্ধে এত অভিযোগ তার এত কিছু বলা সাজে না আর কি। তদন্তকারী সংস্থার কাছে তারা সমস্ত রকম তথ্য প্রমাণ সব চেয়ে পাঠিয়েছেন, আর হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ নিয়ে কিচ্ছু বলার নেই এক্ষুনি। অর্থাৎ আরজি করের আর্থিক দুর্নীতির সাথে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার কোনো সম্পর্ক নেই, এটা সন্দীপ ঘোষের আইনজীবী বলতে পারেন, শীর্ষ আদালত বলেনি। আপাতত তার মানে মনে করছে না। দেখুন, সম্পর্ক আছে কি নেই, থাকলে কাদের কাদের মাধ্যমে আছে, সেটাই তো সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় এজেন্সির খুঁজে দেখার কথা। এটাই তো এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, কারণ দুটো তদন্ত প্যারালালি চলছে। একদিকে তিলোত্তমার খুন এবং ধর্ষণের তদন্ত, আর এপাশে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা এবং এই যাবতীয় আরজি করে আর্থিক দুর্নীতি, এই গোটা বিষয়টার তদন্ত। এবার খেয়াল করে দেখুন, এই যেই তদন্তের বিষয়গুলো সামনে এসছে কখন, কিসের পরিপ্রেক্ষিতে? এই দুর্নীতির বিষয়গুলো তো সামনে এসছে তিলোত্তমার ধর্ষণ আর খুনের পরিপ্রেক্ষিতে। তাহলে যোগাযোগ নেই সেটা বলি বা কী করে? আর দ্বিতীয়ত, এই দুর্নীতির তদন্ত আরজি কর থেকে শুরু হয়েছে, এবার যা দেখছি যেভাবে চলছে তাতে সেটা যে অন্য সমস্ত মেডিকেল কলেজেও ছড়িয়ে পড়বে না, সেগুলো কেউ টাচ করবে না, গ্যারান্টি দিয়ে বলা যাবে? আমাদের তাই যেটা কাজ আমরা তাই সেটা করতে শুরু করেছি, বুঝলেন তো? ওই কী কে খুঁজে বার করবেন আমরা জানি না, তারা তাদের মতো করুন। আমরা শুধু যেখানে ছাই দেখতে পাচ্ছি একটু ফু দিয়ে উড়িয়ে দেখছি যদি কোনো অমূল্য রতন টতন পাওয়া যায় আর কি। আর সেই করতে করতেই কিছু কথা বলতেই হবে, জানেন তো, কিন্তু এগুলো আজকে অন্তত না বললেই না। ধরুন একটা কুখ্যাত সমাজবিরোধীদের মুক্তাঞ্চল, যেখানে তাদের অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না, তো পুলিশও ঢুকতে পারে না, এরকম একটা জায়গা আর কি, একটা মাছি গলতে পারে না। সেখানে একটা রক্তাক্ত লাশ উদ্ধার হলো, আর দ্রুত তদন্তে জানা গেল যে বাইরের থেকে একজন গোবেচারা লোক এসে খুন করে দিয়ে চলে গেছে। এবার ভাবুন তো, এটা মেনে নিতে কতটা কষ্ট হবে আপনাদের। মানে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত যত এগোচ্ছে ততই তো আরজি কর কেউ মুক্তাঞ্চল বলে মনে হচ্ছে, যা ছিল মুক্তাঞ্চলের মতোই। সেই মুক্তাঞ্চলে তিলোত্তমার খুনি হিসেবে একা সঞ্জয়, এটা ডাক্তারবাবুরা না কিছুতেই মানতে পারছেন না। দেখুন, আমরা ব্যাপারে লেম্যান, আমরা জানি না যে এটা কি দেখে কি ভাবতে হয়। তারা যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যারা এতদিন ধরে যেই সমস্ত দেখে আঘাত লাগলে কতটা আঘাত, কিসের আঘাত, এই সমস্ত বিবেচনা করতে পারেন, সেটার পরিপ্রেক্ষিতে কিছু ধারণা তৈরি করতে পারেন, যাদের ধারণার পরিপ্রেক্ষিতে তদন্তকারীরা ধারণা তৈরি করেন, তারা কিন্তু কিছুতেই মানতে পারছেন না। তারা খালি বলে যাচ্ছেন এখানে এক না, একের মধ্যে কিচ্ছু সম্ভব না, কিছুতেই হিসেব মিলছে না, এর আরও কেউ আছে। দেখুন, যেখানে এত কিছু হতো বলে অভিযোগ, সেখান থেকে এইখানটাতেই ওই বললাম না মুক্তাঞ্চলের, ওই প্রথম কথাটা বললাম, এটা মুক্তাঞ্চল, তো এত কিছু হতো মানে এটা মুক্তাঞ্চল। সেখানে এত সব রথী মহারথীরা রয়েছে, বাইরের থেকে সে সঞ্জয় এসে তিলোত্তমাকে মেরে চলে গেল, আর ভেতরের বাঘ ভাল্লুকরা কেউ জানতেও পারলেন না। তা যদি হয় তাহলে তো হিসেবটা খুব সিম্পল, আর এটা নিয়ে এত মাথা ঘামানোর, এত কথা খরচ করারই কোনো জায়গা নেই। একটা ক্রাইম, একজনই ভিকটিম, একজনই ক্রিমিনাল, তাও একেবারে সস্তা বা দামের ক্রিমিনাল না, এমন ক্রিমিনাল যে একদম সব তথ্য প্রমাণ রেখে এসে অপকর্ম করে আবার সেখানেই ওয়েট করে কখন এসে পুলিশ ধরবে, অনায়াসে ধরা পড়ে যায়। সিসিটিভিতে মুখ দেখায় যাওয়ার সময়, আবার যাতে তাকে আইডেন্টিফাই করতে অসুবিধে না হয় সেই জন্য ব্লুটুথ হেডফোনটাও ফেলে রেখে যায়। এটা এতই যদি মানে একটা সোজাসাপটা ব্যাপার হবে, তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয়? মাথা তো ঘামাতে হচ্ছে, জানেন তো, এত সিম্পল একটা বিষয়
সেটাতে এরকম এফআইআর দায়ের নিয়ে এত প্রশ্ন কেন উঠছে বলুন তো? হাইকোর্ট প্রশ্ন তুলছে, আমরা না, প্রধান বিচারপতি তুলছেন। সকালের ঘটনা, রাত্রি গড়িয়ে গেল, তারপরে গিয়ে এফআইআর হচ্ছে। আবার মৃতদেহ সৎকারে এরকম অতি তৎপরতা কেন দেখানো হলো? তিলোত্তমার বাবা মা তারাই তো বলেছেন এক মেয়েকে যেন তড়ি ঘড়ি কোনো রকমে নিয়ে গিয়ে সৎকার করে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছিল। তিলোত্তমার বাবা মাকে টাকা অফারই বা করা হলো কেন? ডিসি নর্থের বিরুদ্ধে পরিবারই তো সেই অভিযোগ তুলেছে। এবং শুধু তাই নয়, সেই অভিযোগ মানে বাইরে জানাজানি হয়ে যাচ্ছে এটা জেনে নতুন করে নাকি তাদের চাপ দেওয়া হয়েছে এটা বলতে যে এই অভিযোগটা তারা তোলেননি, নিজেরাই তুলছে, নিজেরাই তোলেননি, এটা বলানো হচ্ছে। কারা বলাচ্ছে? কেন চাপ দিচ্ছে? কেন কেন এত কেন কেন? আরও একটা নতুন অভিযোগ সামনে এসছে। হাসপাতালে ঘিরে ধরে তাদের নাকি ওই তিলোত্তমার বাবা মাকে নাকি সাদা কাগজে সই করাতে চেয়েছিলেন জনা 15 ডাক্তার। জনা 15 ডাক্তার চাপ দিচ্ছিলেন। এত ডাক্তার গোটা বিষয়টার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। পুলিশ টুলিশ না হয় বুঝলাম, সিভিক ভলেন্টিয়ার ছিল ওই সঞ্জয়, কিন্তু ডাক্তাররা তাদের এত তৎপরতা কেন? সঞ্জয়কে আড়াল করতে কেন? কেন হাসপাতাল থেকে একটা এরকম সিম্পল একটা মার্ডার, একটা রেপ, তাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা, সব ওই বাইরের একটা সিভিক ভলেন্টিয়ারকে আড়াল করতে? হয়তো তাই, অনেক কিছু হিসেবে মেলে না। নিপাতনে সিদ্ধ তো ওই জন্যই বলে, কিন্তু নিপাতনে সিদ্ধ মানে হঠাৎ করে জোরজার করে কিছু গোঁজামিল দিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা, এটাও তো ভুলতে পারছি। সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল কলেজ কর্তৃপক্ষ। এটা কবে হয়েছিল? সেদিন 9 তারিখেই, 9 তারিখেই। 9 তারিখে সাদা কাগজ? হ্যাঁ, তখন আমরা হসপিটালের ভেতরেই 14-15 জন ডাক্তার মিলে একবার চেষ্টা করেছি। ইভেন কালকে যখন আমরা আরজি করে গেছি, তো আমার মেয়ের যারা কো পিজিটি সেকেন্ড ইয়ার 10 জন, কেউ এসে আমাদের সঙ্গে একবার দেখাও করেনি। সহকর্মী চলে গেছে, আমরা সেখানে উপস্থিত, তাদের একবার মনে হলো না যে মা বাবার সঙ্গে একটু কথা বলে আসি? এটা একটা অদ্ভুত লাগছে, একটার পর একটা অদ্ভুত লাগার মতো খটকা। একটা মেডিকো লিগাল কেসের ক্ষেত্রে পেশেন্ট পার্টিকে অনেক সই সাবুত করতে হয়, কিন্তু সেসবই একটা নির্দিষ্ট ফর্ম তো থাকে। সাদা কাগজে সই করানোর প্রয়োজন হয়তো না, এক্ষেত্রে কেন সাদা কাগজে সই করানোর প্রয়োজন পড়লো? এবার সন্দেহ তো হতেই পারে যে ওই সাদা কাগজে সই করানোর পর হয়তো অন্য কিছু লেখার পরিকল্পনা থাকতে পারে। প্রশ্ন তো উঠবেই, সাদা কাগজ তো যা খুশি লেখা যেতে পারে। পুলিশ টাকার টোপ দেয়নি বলে একটা ভিডিও কালকে দেখেছি, সেটাও তো ওই তিলোত্তমার বাবা মা বলেছিলেন, বললাম তো যে চাপ দিয়ে করানো হয়েছিল। তাহলে এই সাদা কাগজেও কি এই ধরনের কোনো স্বীকারোক্তি লেখানোর পরিকল্পনা ছিল নাকি? জানি না কি লেখানোর পরিকল্পনা ছিল, অনেক কিছুই হতে পারে। যদি পরিকল্পনা মাফিক কিছু করা হয়ে থাকে তাহলে তো অনেক কিছুই হতে পারে। তিলোত্তমার মা বলেছেন মেয়ের সহপাঠীদের আচরণও তার অদ্ভুত লেগেছে। এখানেই আমাদেরও খচখচ করছিল। কলেজে কলেজে এই সন্দীপ সিন্ডিকেটের পর্দাফাশ হচ্ছে। এসএসকেএমের পিজিটি অভিক দে, বর্ধমান মেডিকেল কলেজের বিরূপাক্ষ বিশ্বাস, এরা তো সাসপেন্ডই হয়ে গেলেন। আরও অনেকের নামধাম চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আর আরজি করে টিম সন্দীপের একজনকেও চিহ্নিত করা যাচ্ছে না। এটা হয়? এত তার সাংগঠনিক দক্ষতা, সমস্ত মেডিকেল কলেজে শোনা যাচ্ছে যে এই এক ফর্মুলায় কাজ হচ্ছে, অথচ আরজি করে কোনো নাম নেই। সন্দীপ যে মেডিকেল কলেজের অধ্যক্ষ, সেখানেই তার কোনো চেলা নেই। আমরা এই ভাঙাভাঙি নিয়ে, যেটা নিয়ে প্রথম দিন আমরা দেখিয়েছিলাম, দেখানোর পর ভাঙাভাঙিটা বন্ধ হয়েছিল, ওই ডাক্তারদের রেস্ট রুম আর বাথরুম, আর তারপর থেকে একের পর এক তথ্য তো আমাদের রিপোর্টার নিয়ে এসছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আজকেও এমন কিছু নথি হাতে পেয়েছি, গোটা ব্যাপারটা নতুন করে ভাবনা চিন্তা শুরু করতে হচ্ছে। জানেন তো, সেমিনার রুমের কাছে ওই ঘর ভাঙায় সম্মতি ছিল জুনিয়র ডাক্তারদের একাংশেরও। ঠিক শুনছেন, যারা আন্দোলন করছেন তাদের একাংশের সম্মতি ছিল। শুধু তাই নয়, ওই ঘর ভাঙা কমিটিতে তিলোত্তমার 3 সহপাঠীও নাকি ছিলেন।
ভাবতে পারছেন? হয়তো সহজ স্বাভাবিক, অথবা হয়তো নয়। কারণ অনেকেরই তো অদ্ভুত লেগেছে কেন ওই রেস্টরুম আর বাথরুম তড়িঘড়ি, যেটা একদম ওই সেমিনার হলের পাশেই ছিল, তড়িঘড়ি ভেঙে ফেলা হলো। কেন ওই বাথরুমের থেকে সমস্ত টাইলস খুলে ফেলা হলো চট জলদি? কেন মেঝেতে ঘোলা ঢেলে দেওয়া হলো চট জলদি? কিছু কি ছিল? দেখুন, 10ই আগস্ট 4 শয্যা রেসিডেন্ট অন কল রুমের একটা দাবি জানিয়ে অধ্যক্ষকে চিঠি লেখানো হয়। তাতে সই রয়েছে 18 জন ডাক্তারের। 12ই আগস্ট চেস্ট মেডিসিনের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়। তাতে 3 জন পিজিটি, 2 জন সিস্টার ইনচার্জ এবং 1 জন নার্স ছিলেন। 12ই আগস্ট সেই কমিটি এমার্জেন্সি বিভাগের 4 তলা ঘুরে রিপোর্ট তৈরি করে, আর সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই ভাঙাভাঙি শুরু হয়ে যায়। 10 তারিখ আবেদন করা হলো, 12 তারিখ কমিটি তৈরি হলো, সেই দিনই কমিটি পরিদর্শন করলো, আর সেই দিনই ভাঙাভাঙি শুরু হয়ে গেল। এবার তার সঙ্গে আরও কতগুলো ব্যাপার আছে। এই গোটা ব্যাপারটার আগের একটা পর্ব রয়েছে, যেটা আমরা কালকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। স্বাস্থ্য দপ্তর তারা পারমিশন দিয়েছিলেন এখানে ওই বিভিন্ন যে ডক্টরস যে রুমগুলো রয়েছে সেগুলোকে রেনোভেশনের জন্য, মানে কোথাও ভেঙে চুরে সারাই ঠারাই করে ঠিকঠাক করার জন্য তারা অনুমতি দিয়েছিলেন। এবার তা দেখে যখন একটা বিতর্ক তৈরি হয়, তখনই কিন্তু স্বাস্থ্য দপ্তরের সূত্র থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে তারা গোটা হাসপাতালের সমস্ত যে রুম রয়েছে, ডাক্তারস রুম, সেইগুলোকে ঠিকঠাক করা মেরামতির অনুমতি দিয়েছিলেন। নির্দিষ্ট করে এটার কথা তো বলেননি। এবার সেই অনুমতি পাওয়ার পরেই কিন্তু এই সেকেন্ড ধাপের এই পরিকল্পনাটা শুরু হয়। অর্থাৎ একটা চিঠি লেখানো হয়, তার ভিত্তিতে একটা আলাদা কমিটি তৈরি হয়। সেই কমিটি প্রথমেই আর কোথাও না, গোটা হাসপাতাল আর কোথাও না, ওই সেমিনার রুমের পাশের ওই রুম আর বাথরুমটা পরিদর্শন করে ভাঙতে বলে, আর সেখানেই ভাঙাচোরা শুরু হয়ে যায়। এবার বুঝতে পারছেন এরকম তৎপরতা কোনো সরকারি জায়গায় দেখা যায়? তিলোত্তমার বাবা মা তারা অভিযোগ করছেন পুলিশ চাপ দিয়ে তড়িঘড়ি দেহ সৎকারের ব্যবস্থা করেছে। আর এখানে দেখা যাচ্ছে যে 4 তলার সংস্কারে একই রকম তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব জায়গাতেই তাড়াহুড়ো। কমিটি তৈরি করে পিজিটিদের সই করিয়ে অজুহাতটা অবশ্য তার আগে তৈরি করে রাখা হয়েছে, কিন্তু এত তাড়াহুড়ো কিসের? এই তাড়াহুড়ো শব্দটাই তো খটকা তৈরি করছে। এটা তো স্বাভাবিক লাগে না, তাই না? এর তো দুটো মানে হয়, হয় পিজিটিরা এই পরিকল্পনার শরিক, আর না হয় তাদের অত্যন্ত বুদ্ধি করে ব্যবহার করা হয়েছে। প্রথম যে কাগজটা, যেটার নিচে শুধুমাত্র ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীর সই রয়েছে, সেটা 10ই আগস্টের সই করা। আর যে কাগজটাতে তোমাদের সই রয়েছে ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীর সহ, সেটা কবে সই করা? সেইটা হচ্ছে 12 তারিখ। কারণ কি 10 তারিখে ওই কাগজটা দেখার পর আমরা যখন ডিপার্টমেন্টাল যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানার পর অনেকেই অনেক অবজেকশন দেওয়া হয়। আমাদের জানানো হয়েছিল কি যে কবে থেকে এই কাজটা শুরু হবে? না, এই নিয়ে আমাদের কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয়। আমাদের শুধু সই করানো হয়েছিল যে কোথায় কি প্ল্যান হবে, সেই অনুযায়ী আমরা ওই প্ল্যানের সঙ্গে সহমত করে আমরা করেছিলাম যে এখানে এই রুমের এই মডিফিকেশন লাগবে। ভাঙা হবে সেই বিষয়ে কিছু না, এক্সিকিউশন নিয়ে আমাদের সঙ্গে কোনো সময় কথা হয়নি। যখন কাজটা শুরু হয় ওই সময় ডিপার্টমেন্টে কেউ ছিল না, কারণ আমরা সবাই প্রোটেস্টে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় আমরা এনগেজ ছিলাম। এভাবে এক্সিকিউশনটা হয়েছে, আমরা সাইন করেছি। আমরা যদি জানতাম যে এইটা এক্ষুনি হবে, তাহলে আমরা হয়তো সংশ্লিষ্ট সংস্থা, মানে আমাদের যে উচ্চপদস্থ কষ্টা কি পুলিশ যেখানে ছিলেন যেমন মোতায়েন, তাদেরকে কথা বলা, কিংবা হয়তো আমাদের নিজস্ব যে ডক্টরস ফোরাম আছে সেখানেও সঙ্গে আমরা ডিসকাস করতে পারতাম। যেহেতু এক্সিকিউশনে কোনো কথা হয়নি, সেই সময় আমাদের মাথাতেও এটা আসেনি যে এখনই কাজটা হবে। আমাদের দিক থেকে এই ধরনের কোনো আলোচনা এবং কোনো খবর আমাদের জানা ছিল না। 10 তারিখের যে অর্ডার, সেই অর্ডার আমরা যখন খোঁজ করি, সেই অর্ডারও আজকে আমরা প্রথম দেখতে পেলাম সংবাদ মাধ্যমের কাছে। অতি দ্রুততার সাথে ঠিক যেখানে ক্রাইম সিন তার পাশেই কাজ করতে হবে, এই জায়গাটা অথরিটির দিক থেকে কি এবং কি পরিকল্পিত জায়গা, কেন এটা করা হলো? এবার গোটা ব্যাপারটায় আপনাদের মনে হচ্ছে না যে এর ভেতরে একটা বেশ বড় সড়ো পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনা ধাপে ধাপে বিভিন্ন লোককে এটাতে সামিল করে নিয়েছিল, কারুর জ্ঞাতসারে, কারুর অজ্ঞাতসারে। এবার করে
তাদের নিজেদের প্ল্যানটা অদ্ভুত সুন্দরভাবে এক্সিকিউট করেছে। এবার দেখুন, ওই চেস্ট মেডিসিনের যিনি প্রধান অরুণাববাবু, তিনি তো পরিষ্কার ওই 14 তারিখ বলেছিলেন যে যা করেছেন, যা সিদ্ধান্ত সব সন্দীপ ঘোষের। অথচ দেখুন, যে এই কমিটির কথা বললাম, যে কমিটিটা গড়া হয়েছিল, যারা ভাঙচুরের সুপারিশ করেছে, সেটা তো নেতৃত্বে তিনি রয়েছেন, তার সই রয়েছে তলায়। তাহলে তিনি দায় এড়িয়ে যেতে পারেন। অথবা স্বাস্থ্য দপ্তর, তারা তো এখন যাবতীয় কিছু তারা সোজাসুজি সন্দীপ ঘোষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। যা করেছে সন্দীপ ঘোষ, তারা শুধু জেনারেল একটা অর্ডার দিয়েছিলেন, ডিএমই তাই বলেছেন। কিন্তু খেয়াল করে দেখুন, এই স্বাস্থ্য দপ্তর তো এতদিন আগলে রেখে দিয়েছিল সন্দীপ ঘোষকে, এমনকি সিবিআই যতক্ষণ না ধরেনি ততক্ষণ তাকে কিছু করেওনি। তাকে তো এই ইতিপূর্বে যতবারই তার চাকরি গেছে, খানিকক্ষণের মধ্যে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং তারপর যথারীতি যে জায়গাটায় সব থেকে বড় মনে হচ্ছিল গোটা বিষয়টার, এই যে গণ্ডগোলগুলো, এই প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এরকম খটকা তৈরি করে দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে, তাই না? যাতে গোটা গল্পটা কোনো না কোনো ডেড এন্ডে গিয়ে আটকে যায়। যেরকম ওই আবার যেটা এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা, যেখানটায় বারবার বলা হচ্ছিল যে কজন, কারা করেছে, একজন নাকি অনেকজন? পুলিশ কি বলছে? পুলিশ কি জানতো না? দেখুন, পুলিশের তরফ থেকে বারবার বলা হয়েছে যে তারা কিছু জানতো না তারা। অথচ আমরা দেখেছি যিনি পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি কিন্তু একদম খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমরা কখনো বলছি না একজনই আছেন, আমরা খতিয়ে দেখছি আর কেউ আছেন কি না, আর কাকে আছেন। এটা যখন তাদের হাত থেকে এই তদন্তটা সিবিআইয়ের কাছে চলে যায়নি, তখন তিনি বলেছিলেন। তারা একদিকে এই কথা বলেছেন, অন্যদিকে জানতেনই না ওখানে ভাঙাচোরা হচ্ছে, অথচ গোটা আরজি কোর্টটা তখন তাদের আন্ডারে। কেন বলছেন, কি বলছেন? এবং সত্যি কথা বলতে কি, এই যে অনেকের তত্ত্বটা না, সেটা কিন্তু ওই বিনীত গোয়েলের বক্তব্য থেকেই প্রথম নির্দিষ্টভাবে উঠে এসেছিল। তার আগে তো ডাক্তারদের, চিকিৎসকদের স্পেকুলেশন ছিল। ওই প্রথম তিনি খুব সুস্পষ্টভাবে বলেছিলেন যে আমি বলছি না যে একজনই ছিলেন। এবং খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যতবারই বলেছেন, ততবারই কিন্তু বলেছেন যারা দোষী তাদের শাস্তি দাবি করছেন। বহুবচন। অভিষেক যখন বহুবচনে কথা বলছেন, তখন তার দল কেন একবচন আউড়ে চলেছে? এটাও তো বড় প্রশ্ন। সোশ্যাল মিডিয়া তৃণমূল কিন্তু একটা গোটা ফাইলটাকেই ক্লোজ করে দিয়েছে মনে হচ্ছে, হয়ে গেছে, সব সলভড। দলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেল একটা মিডিয়া রিপোর্টের লিঙ্ক দিয়ে পোস্ট করা হয়েছে, যে রিপোর্টটায় বলা হয়েছে যে সিবিআই তিলোত্তমার গণধর্ষণের কোনো প্রমাণ পায়নি, বা ওখানে যে আরও একাধিক লোক ছিল সেটা নেই। যা প্রমাণ সিবিআইয়ের হাতে এসছে তাতে প্রমাণ হচ্ছে শুধুমাত্র সঞ্জয় ধর্ষণ আর খুন করেছে। এবার ওই মিডিয়া রিপোর্টের ভিত্তিতেই তৃণমূল দাবি করেছে দ্রুত বিচার শুরু হোক, নাহলে তিলোত্তমার স্মৃতির অপমান করা হবে। ঠিক যেরকম দ্রুত তিলোত্তমার সৎকার করে দেওয়া হয়েছিল, সেই রকম যে যার তালে থাকে। কিন্তু সত্যিই যদি সঞ্জয় মামলার একমাত্র অপরাধী হয়, তাহলে সেই সঞ্জয়কে এত অবহেলা করছে কেন বলুন তো সিবিআই? প্রশ্ন যাক যেত মনে। আজকেই শিয়ালদা আদালতে আজ সঞ্জয়ের জামিনের যে আবেদন করেছিল, সেই তার শুনানি ছিল। সিবিআই আইনজীবী সময়ে উপস্থিতি হতে পারেননি, এবং তাতে বিচারক বেশ বিরক্তিও প্রকাশ করেছেন। কোনো শেষ পর্যন্ত একজনকে ধরে বেঁধে দাঁড় করিয়েছে সিবিআই। এবার যাকে একমাত্র অপরাধী বলে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিচ্ছে সিবিআই, ওই টুইট বা মিডিয়া রিপোর্ট যেগুলোকে তুলে ধরে তৃণমূল টুইট করেছে, সেই অনুযায়ী তাই তো দাঁড়ায়, তার জামিন মামলায় সিবিআইয়ের আইনজীবী থাকবেন না। তাছাড়া প্রবীণ ডাক্তাররা যখন সিবিআই অফিসে গেছিলেন, তখন তো তদন্তকারীরা আশ্বাস দিয়েছিলেন সুখবর মিলতে পারে, ওই বন্ধ খামে সুখবর থাকবে। এবার ততক্ষণে তো সঞ্জয় তাকে ধরে ফেলেছে পুলিশের তার হেফাজতে তুলে দিয়েছে, তাহলে সঞ্জয় নিশ্চয়ই সেই সুখবর নয়। আর বন্ধ খামে তদন্তের অগ্রগতির রিপোর্ট, সেটা তো সিবিআই এর দেওয়ার কথা। রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট তো নয়, অগ্রগতির রিপোর্ট। সেই রিপোর্টে যদি লেখা থাকে সঞ্জয় ছাড়া আর কারোর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি, তার তো দুটো মানে হয়। এক, এখন পর্যন্ত প্রমাণ মেলেনি, পরে মিলতেও পারে,
যদি না সিবিআই তদন্ত বন্ধ করে দেওয়ার আবেদন জানায়, বলে যে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলড। আর দ্বিতীয় মানে হয় প্রমাণ হয় ছিল না অথবা প্রমাণ লোপাট করা হয়েছে। মোদ্দা কথা না যে প্রমাণটা পায়নি সিবিআই, কারণ ঘটনার দিন অতজন বহিরাগতের হাসপাতালে উপস্থিতি থাকা সেটা তো আমরা দেখিয়েছি। সেমিনার রুমে অতজন বহিরাগত, পুলিশি ঘেরাটপ টোপকে দেহের কাছে লাল আর বেগুনি জামার পৌঁছে যাওয়া, সব তো আমরা দেখিয়েছি। এবার এইখান থেকেই আবার ঘুরে ফিরে এক জায়গাতে আসব, এই তৎপরতা তো শুধু সঞ্জয়ের জন্য হতে পারে না, এবং প্রবীণ চিকিৎসকরাও এই যুক্তি কিছুতেই মানছেন না। পুলিশ প্রশাসন একজন কি সিভিল ভলেন্টিয়ার নাকি একটা ধরে তারপরে আমাদের কাছে নাটক চালিয়ে যাচ্ছে। যে কোনো মানুষ, শিক্ষিত অশিক্ষিত, বড় লোক গরিব লোক, দরিদ্র বস্তিবাসীগণ প্রত্যেকে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে যে আমাদের নিয়ে ছেড়ে খেলা হচ্ছে। যা কিছু অন্যায় হয়েছে সেই সব অন্যায় কিন্তু আমরা পরিলক্ষণ করেছি যারা আরজি করে কাজ করেছি। যে পোস্টেই থাকুক না কেন সে কিছু বিন্দুমাত্র আঁচ পায়নি আগস্টের 9 তারিখের আগে। আমি কেন কোচি শিশুও বিশ্বাস করবে না। দেখুন, পুলিশ তিলোত্তমার দেহ উদ্ধারের পর আরজি করে গেছে, আর ডাক্তাররা তারা তো স্বাস্থ্য ব্যবস্থাকে একদম ভেতর থেকে চেনেন, তার রোগগুলোকেও খুব ভালো জানেন। তাই পুলিশ যা বলছে ডাক্তাররা তা মানছেন না, মানে বেসুরো। এদিকে শাসক দলের ভেতরেও তো বেসুরো সঙ্গীত বেজেই চলেছে। সাংসদ দীপক অধিকারী বা দেব তিনি হঠাৎ বলে বসেছেন কন্যাশ্রী টন্যাশ্রী করে কোনো লাভ হবে না যদি মেয়েদের নিরাপত্তা না থাকে। একদম সত্যি কথা। এবার দুটো প্রশ্ন করিয়ে নিয়ে জানেন তো, দেব কি ঘুরিয়ে বললেন রাজ্যে নারী নিরাপত্তা নেই? দেব কি কন্যাশ্রী বা ওই বিভিন্ন যে প্রকল্পগুলো বেটি বাঁচাও ঠাচাও সেগুলোর যথার্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিলেন? সমস্ত রাজনৈতিক দল সবাইকে যেভাবে ব্লেম করছে, আমরা টুইটারে বা সোশ্যাল মিডিয়ায় দেখছি কে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টারকে বলছে, আমাদের চিফ মিনিস্টার অন্য চিফ মিনিস্টারকে বলছে। এইটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না, এটা আমার দেশের ইস্যু। এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের বেটিদেরকে না বাঁচাতে পারি। আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত, অল সিএম মিটিং ডাকা উচিত। বাংলার বা পশ্চিমবঙ্গে বিধানসভা পাস হলো সেইটা যাতে নয়, এটা আমার মনে হয় কি দেশের সংবিধানে এটা নিয়ম আসা উচিত। যেটা দেব বলেছেন তার ব্যক্তিগত ব্যাপার, তবে কন্যাশ্রীর সঙ্গে একে রিলেট করার কোনো মানে হয় না। কন্যাশ্রীর একটা স্পেকট্রাম সম্পূর্ণ আলাদা। আমার তো মনে হয় সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী প্রকল্পে নিয়ে, এবং তাকে এত ন্যারো অ্যাঙ্গেল থেকে দেখার কোনো মানে নেই। এগুলো সমস্ত বিলম্বিত বোধোদয়। তবু বলবো দেব তার যে এই ফিলিং এবং সে যে এটা বুঝতে পেরেছে, প্রত্যেকেই বুঝতে পারবে, আস্তে আস্তে সময় নেবে আর কি, বুঝতেও পারছে। ঠিকই তো বলেছে। কন্যাশ্রী থেকে শুরু করে যে স্কিমগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে সুরক্ষা পাচ্ছে, স্বনির্ভরতা পাচ্ছে। ফলে এর সঙ্গে কোনো বিচ্ছিন্ন সামাজিক ব্যাধির কোথাও কোনো সম্পর্ক নেই। দেব কিন্তু সঠিক প্রশ্নটা তুলেছিলেন এবং বৃহত্তর অর্থেই তুলেছিলেন, কিন্তু ওই কোথাও গিয়ে রাজ্যের কিছু নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। যা তুলতে হবে সব বাইরের ইস্যু নিয়ে বা কেন্দ্রীয় সরকার যেগুলো। শুধু বেটি বাঁচাও বললে ঠিক ছিল, কন্যাশ্রী রূপশ্রী বলেই পুরোটা গণ্ডগোল করে দিয়েছেন। তখন তার যথার্থ বক্তব্যগুলো আর যথার্থ নেই। এই হচ্ছে রাজনীতির মজা। দেখুন, তিলোত্তমাকে ঘিরে এই প্রতিবাদটা যবের থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রীর প্রসঙ্গটা উঠছে, কিন্তু শাসক দলের ভেতর থেকে এই প্রসঙ্গ উঠলে অস্বস্তি তো হবেই। শাসকের অস্বস্তি কি কম এই বাজারে? সেটা তো আরও বাড়িয়ে এইদিকে এতদিন ছিল প্রতিবাদ, এবার শুরু হয়েছে প্রত্যাখ্যান। রাজ্য সরকারের দেওয়া পুরস্কার, পদ, সম্মান সবই তো বিশিষ্টজনেরা ফিরিয়ে দিতে শুরু করেছেন। নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন তিনি দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায় এরাও পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, সুদীপ্তা চক্রবর্তী তিনিও দিয়েছেন। সরকারি পদ ছেড়েছেন দুর্গাপুজোর অন্যতম মুখ হিসেবে পরিচিত শিল্পী সনাতন দিন্দা, শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের দীপক মজুমদার। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু
ওই শুধু তিলোত্তমার ধর্ষণ খুনের প্রতিবাদে পুরস্কারটা ফেরাচ্ছেন না, এটা একটা মজার ব্যাপার। তারা নারী নিরাপত্তার দাবিতেও না, তারা পুরস্কার কেন ফিরিয়েছেন জানেন? ওই কাঞ্চন মল্লিকের জন্য। তিনি ওই উত্তরপাড়ার বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি বলেছিলেন না যে এই পুরস্কার ফিরিয়ে দিক, যে চ্যালেঞ্জ ছুড়েছিলেন, কাঞ্চন মল্লিক চ্যালেঞ্জ ছুড়েছিলেন, সেই জন্যে তারা এই পুরস্কারগুলো প্রত্যাখ্যান করেছেন। পরে কাঞ্চন ক্ষমাও চেয়ে নেন, কিন্তু তৃণমূলের তরফে কিন্তু কাঞ্চনের বক্তব্যের সমালোচনা করা হয়নি, সরকারের তরফে সতর্কও করা হয়নি। এবার মুশকিল কি জানেন? মানুষ একবার ক্ষেপে উঠলে নিয়ন্ত্রণ করা কিন্তু খুব মুশকিল। বিশিষ্ট জনেরা কিন্তু ক্ষেপে উঠেছেন, যে কারণেই হোক, যখন থেকেই হোক, কিন্তু আলটিমেটলি সব তো গিয়ে ওই একই নদীতে মিশবে। আজ যেরকম সুবোধ সরকার মুখ খুললেন, তিনি বলেছেন পুরস্কার থাকলে ফিরিয়ে দিতেন। নিরাপত্তা ইস্যুতে সরব হয়ে শাসক শিবিরের এই ঘনিষ্ঠ কবি যখন মুখ খোলেন, তখন বুঝতে হবে যে বিষয়টা কিন্তু আর খুব সহজ সরল নেই। বলেছেন সুবোধ সরকার যে তিনি পতাকাবিহীন আন্দোলন মিছিলকে সমর্থন করেন। হ্যাঁ, এখন তিনি পথে নামবেন কিনা সেটা অবশ্য বলেননি, তবে সুবোধবাবু অবশ্য তৃণমূল বিধায়কের ওই পুরস্কার ফেরানো নিয়েও কিছু বলেননি। সেটাও বোধহয় তার পুরস্কার নেই তো, সেই জন্যে। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।